ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের WBSSCর গ্রুপ সিডির এক্সাম, সেটিকে মাথায় রেখেই আজকে তোমাদের একটি পাটিগণিতের প্র্যাকটিস সেট 6 নিয়ে আলোচনা করব। তোমরা যদি আমাদের পাটিগণিতের প্র্যাকটিস সেটগুলি পেতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাদের প্লে লিস্টে যাও, সেখানে পাটিগণিতের প্র্যাকটিস সেটগুলি তোমরা পেয়ে যাবে এবং তাছাড়া বিভিন্ন ক্লাসগুলোরও প্লে লিস্ট তোমরা পেয়ে যাবে। আর আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করো। সেখান থেকে আমাদের ক্লাসগুলোর পিডিএফ পেয়ে যাবে এবং তাছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট ও বিভিন্ন কুইজ এসবও তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারো। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম কোশ্চেনটি কি বলেছে? 8907 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাদ্বয়ের অন্তর্ফল কত হবে? তাহলে 8907 দ্বারা প্রথমে আমরা একটা বৃহত্তম সংখ্যাটি বের করি। বৃহত্তম সংখ্যা হবে প্রথমে 9, তারপর কি আসবে 8, তারপর আসবে 7, তারপর আসবে 0। আর 8907 এই সংখ্যাটি দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে? ক্ষুদ্রতম সংখ্যা হবে 0। তো প্রথমে আসবে না। 0 যদি প্রথমে আসে তাহলে কি হবে? 0, 7, 8, 9। এটি তো সংখ্যা নয়, এখানে 0টা কাটা, তাহলে 7, 8, 9, তাহলে তো 4 অঙ্কের সংখ্যা হলো না। তাহলে আমাদের 4টি সংখ্যাই ব্যবহার করতে লাগবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে 7, 0, 8, 9। তাহলে এর অন্তর্ফল বলেছে কত? মাইনাস করতে লাগবে। তাহলে 10-এর থেকে 9 বাদ দিলে 1, 10-এর 1 9, 17 থেকে 9 বাদ দিলে 8, 7 আর 2। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি 2781। বুঝলে? বলেছে 8907 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাদ্বয়ের অন্তর্ফল কত? তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে 9870 আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 7089। তাহলে বিয়োগফল হচ্ছে 2781। নেক্সট কোশ্চেন। একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল হচ্ছে 12 আর সংখ্যাটির সাথে 36 যোগ করলে সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে। তাহলে সংখ্যাটি কত আমাদের বের করতে হবে। তাহলে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল। তাহলে দুটি অঙ্ক হচ্ছে, একটি অঙ্ক হচ্ছে x আর অপর অঙ্ক হচ্ছে হলো y। তাহলে এদের গুণফল কি বলেছে? x আর y এর গুণফল হচ্ছে 12। তাহলে সংখ্যাটির সাথে 36 যোগ করলে তাহলে সংখ্যাটি কত হচ্ছে? সংখ্যাটি হচ্ছে 10x প্লাস y। y হচ্ছে এককের অঙ্ক আর x হচ্ছে দশকের অঙ্ক। এর সাথে আমরা যদি 36 যোগ করি তাহলে কি বলেছে? সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে। তাহলে 10y প্লাস x হবে। স্থান পরিবর্তন করে এটা বলেছে। তাহলে এটা এখন সলিউশন কি হবে? তাহলে বাড়াবে কি? 10x এদিকে x, তাহলে হচ্ছে 9x প্লাস 36 ইকুয়ালস টু 9y। 9 কি দিয়ে সব কাটলে কি আসবে? x প্লাস 4 ইকুয়ালস টু y। তাহলে হচ্ছে কত? x মাইনাস y ইকুয়ালস টু -4। তাহলে x মাইনাস y তার হোল স্কোয়ার হবে কি? হোল স্কোয়ার হবে -4 তার হোল স্কোয়ার, তাহলে হচ্ছে 16। এখন আমাদের বলেছে সংখ্যাটি কত। তাহলে সংখ্যাটি বের করতে হলে আমাদের x আর y এর মান দুটি বের করতে লাগবে। তাহলে আমরা x মাইনাস y হোল স্কোয়ার এটিকে আমরা লিখতে পারি x মাইনাস y
হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হয়েছে? ইকুয়ালস টু হয়েছে 16। এখন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে আমরা যদি এই ফর্মুলা ইউজ করি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4 এক্স ওয়াই ইকুয়ালস টু 16, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4 গুণ কত হবে? এক্স ওয়াই এর গুণফল কত দেওয়া ছিল? 12, তাহলে 12 ইকুয়ালস টু হচ্ছে 16। এখান থেকে আমরা কি পাই? এখান থেকে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 16 প্লাস 4 গুণ 12 কত? 48, তাহলে হচ্ছে 16 যোগ 48, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 64। তাহলে এক্স প্লাস ওয়াই কত? এক্স প্লাস ওয়াই হচ্ছে 8, আর এক্স মাইনাস ওয়াই ছিল -4। এখন আমরা এখান থেকে এক্স আর ওয়াই এর মানটি বের করব। এক্স প্লাস ওয়াই হচ্ছে 8 আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে -4। তাহলে ওয়াই ওয়াই কাটা, 2x কত হচ্ছে? 8 মাইনাস 4 4, x ইকুয়াল টু তাহলে হচ্ছে 2। x ইকুয়াল টু যদি 2 হয় তাহলে আমাদের ছিল x প্লাস ওয়াই ছিল কত? 8, তাহলে y কত আসবে? y হবে 8 মাইনাস x মানে 8 মাইনাস 2, তাহলে হচ্ছে 6। y হচ্ছে 6 আর x হচ্ছে 2। তাহলে বলেছে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি হয়ে যাবে 10x প্লাস ওয়াই, 10 গুণ 2 প্লাস কত? y হচ্ছে 6, তাহলে হচ্ছে 2 10 20 প্লাস 6 ইকুয়ালস টু 26। 26 হয়ে যাবে অ্যান্সার। কি করলাম আবার তোমাদের বলি। বলেছে একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল হচ্ছে 12। তাহলে সংখ্যার দুটি আমরা ধরে নিলাম, একটি x একটি y। x y এর গুণফল হচ্ছে 12, y হচ্ছে এককের অঙ্ক আর x হচ্ছে দশকের অঙ্ক। এখন বলেছে সংখ্যাটির সাথে 36 যোগ করলে সংখ্যাটি কত? সংখ্যাটি তাহলে 10x প্লাস ওয়াই, এর সাথে আমরা যে 36 যোগ করি দিই, তাহলে সংখ্যা দুটি বলেছে অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে, তাহলে 10y প্লাস x হয়ে যাবে। এখন x গুলো এক পাশে আর y গুলো এক পাশে নাও, তাহলে হচ্ছে 9x প্লাস 36 ইকুয়ালস টু 9y। তাহলে এখন আমরা 9 কে দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে x প্লাস 4 ইকুয়ালস টু y, তার মানে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে -4। এখন x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার যদি আমরা করি তাহলে বাড়াচ্ছে 16। নেক্সট x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 16, এটাকে আমরা x মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy, তাহলে ইকুয়ালস টু 16। এখন x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 12 বলেছে সংখ্যা দুটির গুণফল হচ্ছে 12 ইকুয়ালস টু 16, তাহলে x প্লাস ওয়াই হলো 8 আর x মাইনাস ওয়াই হলো -4। নেক্সট কি করলাম আমরা? x প্লাস ওয়াই ইকুয়ালস টু 8 আর x মাইনাস ওয়াই ইকুয়ালস টু -4 থেকে আমরা x এর মান আর y এর মানটা বের করে নিলাম। তারপর আমরা সংখ্যাটিতে বসাইলাম 10x প্লাস ওয়াই এর অ্যান্সার বেরিয়ে আসলো 26। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝলে? নেক্সট দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি 680, তাদের লসাগু গসাগুর 84 গুণ। যদি একটি সংখ্যা 56 হয় তাহলে অপর সংখ্যাটি কত? কি করব? তাহলে আমরা ধরে নিই গসাগু হচ্ছে x আর লসাগু হচ্ছে y, তাহলে x প্লাস y হচ্ছে কত? x প্লাস y হচ্ছে 680, আর তাদের লসাগু বলেছে গসাগুর 84 গুণ, তাহলে লসাগু হচ্ছে y, গসাগুর 84 গুণ মানে 84x। এখন কি বলেছে?
যদি একটি সংখ্যা 56 হয় তাহলে অপর সংখ্যাটি বের করতে লাগবে আমাদের। তাহলে y ইকুয়াল টু 84x, এটা আমরা এখানে বসাই দেব। তাহলে হচ্ছে x প্লাস 84x ইকুয়ালস টু হচ্ছে 680। তাহলে 85x ইকুয়ালস টু হচ্ছে কত? 680। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 85 কে দিয়ে আমরা 680 যদি ভাগ করি তাহলে 8 কে দিয়ে যদি দিই 5 8 40 শূন্য, আর থেকে 4 8 8 64, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 8। বুঝলে? মানে 85 কে দিয়ে 680 কাটলে হচ্ছে 8। তাহলে x ইকুয়াল টু 8। x ইকুয়াল টু যদি 8 হয় তাহলে y ইকুয়ালস টু হচ্ছে 84 ইন্টু 8। এখন বলেছে যদি একটি সংখ্যা 56 হয় তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা জানি গসাগু আর লসাগুর গুণফল মানে এলসিএম ইন্টু এইচসিএফ। এলসিএম হচ্ছে লসাগু আর এইচসিএফ হচ্ছে গসাগু, এদের গুণফল হচ্ছে সংখ্যা দুটির গুণফলের সমান। আমরা যদি অপর সংখ্যাটি যদি আমরা এটা যদি পি ধরে নিই তাহলে হচ্ছে পি ইন্টু 56। তাহলে এলসিএম কত? এলসিএম হচ্ছে 84 ইন্টু 8, এটা হচ্ছে এলসিএম। তাহলে 84 ইন্টু 8, এটা হচ্ছে এলসিএম। আর এইচসিএফ কত মানে গসাগু কত? গসাগু হয়েছে x ইকুয়াল টু 8, এটা হচ্ছে গসাগু। তাহলে ইন্টু 8 ইকুয়ালস টু হচ্ছে p ইন্টু 56। এখন যদি কাটাকাটি করি আমরা 8 কে দিয়ে 56 7, 7 কে দিয়ে 84 হচ্ছে 12। তাহলে p ইকুয়াল টু হচ্ছে 8 ইন্টু 12 ইকুয়ালস টু হচ্ছে 96 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। কি করলাম তোমাদের আবার বলি। বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি 680। তাহলে আমরা ধরে নিই গসাগু হচ্ছে x আর লসাগু হচ্ছে y। তাহলে x প্লাস y ইকুয়ালস টু 680। এখন কি বলেছে তাদের লসাগু গসাগুর 84 গুণ। তাহলে y ইকুয়ালস টু 84x, লসাগু গসাগুর 84 গুণ। এখন আমরা y ইকুয়াল টু 84x, এটা আমরা x প্লাস y 680 তে বসিয়ে দিলাম। তাহলে হচ্ছে x প্লাস 84x ইকুয়ালস টু 680। তাহলে 85x এটা হচ্ছে 680। তাহলে এখন 85 কে দিয়ে 680 কাটলে হচ্ছে 8। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 8। তার মানে গসাগু হচ্ছে 8 আর লসাগু বের করতে গেলে আমরা y ইকুয়াল টু 84x এটা থেকে বের করব। তাহলে y ইকুয়াল টু 84 ইন্টু 8, এটা হচ্ছে লসাগু। এখন আমরা জানি লসাগু আর গসাগুর গুণফল হচ্ছে সংখ্যা দুটির গুণফলের সমান। অপর সংখ্যাটি ধরে নিয়েছি আমরা p, আর একটি সংখ্যা দেওয়া আছে 56, তাহলে p ইন্টু 56 এটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল। লসাগু আর গসাগু গুণফল এখানে দেওয়া আছে, তো লসাগু ইন্টু গসাগু ইকুয়ালস টু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। আর লসাগু আমরা জানি যে 84 ইন্টু 8 এটা হচ্ছে লসাগু, আর গসাগু হচ্ছে 8। আর এদিকে হচ্ছে p ইন্টু 56, কারণ p এর মান বার করলে আমাদের অ্যান্সার বেরিয়ে পড়বে। তাহলে কাটাকাটি করে বার হলো p ইকুয়ালস টু 8 ইন্টু 12 ইকুয়ালস টু 96। 96 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত হচ্ছে 4:6। যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত হয় 5:6। তাহলে বলেছে বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত? তাহলে বলেছে ছাত্র ও ছাত্রীর অনুপাত হচ্ছে 4:6। আর এখন বলেছে ছাত্র সংখ্যা যদি 200 জন বাড়ে, ছাত্র সংখ্যা যদি 200 জন বাড়ে, এটা হচ্ছে ছাত্র সংখ্যা। এটা বলেছে যদি 200 জন বাড়ে তাহলে অনুপাত হয়ে যায় কত? অনুপাত হয়ে যায় 5:6। তাহলে এখন তোমরা এখানে দেখো ছাত্রীর অনুপাত তো সেম আছে, 6ই আছে, কিন্তু ছাত্রের অনুপাত ছিল 4, সেটা হয়ে গেছে 5। তাহলে কত বেড়েছে? 1 ইউনিট। 1 ইউনিট বেড়েছে। তাহলে 1 ইউনিট কত? 1 ইউনিটই হচ্ছে 200। এখন বলেছে বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা কত? ছাত্রীর সংখ্যা বের করতে লাগবে। তাহলে 1 ইউনিট যদি 200 হয় তাহলে 6 ইউনিট হলো ছাত্রী। তাহলে 6 ইউনিট হয়ে যাবে, 6 কে দিয়ে 200 গুণ করলে
অ্যান্সার হয়ে যাবে 1200। কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। আবার তোমাদের বলি, বলেছে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত হচ্ছে 4:6। তাহলে 4:6 এটা হচ্ছে ছাত্র ও ছাত্রীর অনুপাত। যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত হয় 5:6। এটা হচ্ছে 5:6। এখন দেখো 6 এটা হচ্ছে ছাত্রীর অনুপাত। এটা প্রথমে 6 ছিল, পরে 6ই আছে। কিন্তু ছাত্র প্রথমে ছিল 4, পরে হয়েছে 5। কত বেড়েছে? 1 ইউনিট। কতজন ছাত্র বেড়েছে? 200 জন। তাহলে 1 ইউনিট এটাই হচ্ছে 200। তাহলে 1 ইউনিট যদি 200 হয়, তাহলে বলেছে ছাত্রীর সংখ্যা বের করতে। তো ছাত্রী হচ্ছে 6 ইউনিট, তাহলে 6 ইউনিট হচ্ছে 6 ইন্টু 200 ইকুয়ালস টু 1200। 1200 জন ছাত্রী রয়েছে বিদ্যালয়ে। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 675 টাকা রাম, শ্যাম ও যদুর মধ্যে ভাগ করা হলো। যদি তারা প্রত্যেকে 5 টাকা কম পেত, তবে তাদের অংশের অনুপাত হতো 1:2:3। তাহলে যদু কত টাকা পেল? কি হবে অ্যান্সার? বলেছে 675 টাকা রাম, শ্যাম, যদুর মধ্যে ভাগ করা হলো। যদি তারা প্রত্যেকে 5 টাকা কম পেত, তাহলে 675 বলেছে এই তিনজনে যদি 5 টাকা কম পেত, তাহলে -5 × 3। এই টাকা যদি কম পেত, তাহলে তাদের অংশের অনুপাত হতো 1:2:3। তাহলে তারা কত পেত? তাহলে পেত 675 মাইনাস 15। কত হচ্ছে? 660। এই 660 এটাই 1:2:3 অনুপাতে ভাগ হয়ে যায়। এটাই 1:2:3 অনুপাতে ভাগ হয় এই 660 টাকায়। তাহলে 1:2:3 এর টোটাল কত? 3 যোগ 2 5 1 6। এটা হচ্ছে 6 ইউনিট। এই 6 ইউনিট এটাই হচ্ছে 660। এখন বলেছে যদু কত টাকা পেল? তাহলে যদুর অনুপাত কি ছিল? 3। তাহলে 6 ইউনিট যদি 660 হয়, তাহলে 3 ইউনিট কত হবে? 6 ইউনিটের সাথে আমরা 110 যদি গুণ করি তাহলে আসে 660। তাহলে 3 ইউনিট এটার সাথে আমরা 110 গুণ করব, তাহলে কত আসবে? 330 আসবে। তাহলে এই টাকাটি কি? এই টাকাটি হয় যদি তারা প্রত্যেকে 5 টাকা করে কম পেত। তাহলে সবাই যদি 5 টাকা করে পেত, তাহলে 330 যোগ 5, তাহলে যদু পেয়ে যাবে 335 টাকা। কি করলাম আবার তোমাদের বলে দিই। বলেছে 675 টাকা রাম, শ্যাম, যদুর মধ্যে ভাগ করা হলো তিনজনের মধ্যে। যদি তারা প্রত্যেকে 5 টাকা করে কম পেত, তাহলে 675 থেকে 5 টাকা করে কম তিনজন পেত, তাহলে 675 মাইনাস 5 × 3, তাহলে কত হচ্ছে? 675 মাইনাস 15 হচ্ছে 660। তাহলে তাদের অংশের অনুপাত হতো 1:2:3। তাহলে এই 660 টাকাই 1:2:3 অনুপাতে ভাগ হয়। তাহলে 1:2:3 এর ইউনিট কত? ইউনিট হচ্ছে 6 ইউনিট। তাহলে এই 6 ইউনিট এটাই হচ্ছে 660। তাহলে 6 এর সাথে আমরা যদি 110 গুণ করি তাহলে হচ্ছে 660। তাহলে এখন বলেছে যদু কত টাকা পেল? যদুর অনুপাত কত? 3। তাহলে 3 ইউনিট এটা হচ্ছে 330। এই টাকাটি কি? এই টাকাটি হচ্ছে তারা যদি প্রত্যেকে 5 টাকা করে কম পেত। আর তারা যদি 5 টাকা করে পেয়েছে, 675 টাকা এখানে বলেই দিয়েছে কোশ্চেনে। তাহলে 330 যোগ 5 অ্যান্সার হয়ে যাচ্ছে 335। অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কি বলেছে? একটি ঘড়িতে 4টে বাজার সময় 4টি ঘন্টা পড়তে 6 সেকেন্ড সময় লাগে। ওই ঘড়িতে 9টা বাজার সময় 9টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে? তাহলে তোমরা দেখো 4টি ঘন্টা পড়তে তার মাঝে ব্যবধান কত? 3টি। এই যে 1, এই যে 2, এই যে 3। তাহলে 4টি ঘন্টা পড়ার মাঝে ব্যবধান হলো 3। তাহলে এই 3টি ব্যবধানের জন্য সময় কত লাগে? সময় লাগে 6 সেকেন্ড। তাহলে এখন বলেছে ওই ঘড়িতে 9টা বাজার সময় 9টি ঘন্টা পড়তে। এখন আমরা যদি 9টি ঘন্টা বাজাই, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9টার মাঝে
ব্যবধান কত থাকবে? 1 2 3 4 5 6 7 8। তাহলে 9টি ঘন্টা পড়তে মাঝের ব্যবধান হবে 8। তাহলে 3টি ঘন্টা বাঁচতে যদি 6 সেকেন্ড সময় লাগে, তাহলে 8টি ঘন্টা বাঁচতে সময় কত লাগবে? তাহলে তোমরা দেখো এখানে 3 এর সাথে কত গুণ করলে 6 আসে? 2 গুণ করলে। তাহলে 8 এর সাথেও আমরা যদি 2 গুণ করি তাহলে কত আসবে? 16। তাহলে অ্যান্সার হয়ে যাবে 16 সেকেন্ড সময় লাগবে। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কি বলেছে আবার পড়ি আমরা কোশ্চেনটা। বলেছে একটি ঘড়িতে 4টে বাজার সময় 4টি ঘন্টা পড়তে যদি 6 সেকেন্ড সময় লাগে, তাহলে ওই ঘড়িতে 9টা বাজার সময় 9টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে? তাহলে 4টে ঘন্টা পড়তে সময়ের ব্যবধান কত? 4টি ঘন্টার মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 3টি। তাহলে এই মধ্যবর্তী 3-এর ব্যবধানের জন্য সময় লাগে হলো 6 সেকেন্ড। তাহলে এখন বলেছে 9টি ঘন্টা পড়তে, তাহলে 9টি ঘন্টা পড়া মাঝে সময়ের ব্যবধান কত? সময়ের ব্যবধান হচ্ছে 8। তাহলে এই 8টি এই সময়ের ব্যবধানের মধ্যে কত সেকেন্ড সময় লাগবে? তাহলে আমরা 3-এর সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে হয় 6। তাহলে 8-এর সাথে আমরা 2 গুণ করব, তাহলে অ্যান্সার হয়ে যাবে 16। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এ ও বি একটি ব্যবসাতে 6 মাস ও 8 মাসের জন্য যথাক্রমে 10,000 টাকা এবং 8,000 টাকা বিনিয়োগ করে। ব্যবসার শেষে 31,000 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? কি হবে এটার অ্যান্সার? তাহলে প্রথমে আমরা একটা কাজ করব, যে এখানে হাজারের জন্য যে 3টে শূন্য আছে সেগুলো আমরা কেটে দেব। তাহলে এখানে লিখলাম এ আর এটা হচ্ছে বি। এ বলেছে 6 মাস 10 টাকা তাহলে হিসাবে আমাদের, তাহলে 10। আর বি বলেছে 8 মাস ইন্টু 8, তাহলে কত আসছে? এ হচ্ছে 60, বি হচ্ছে 64। তাহলে এখন আমরা যদি অনুপাত বের করি তাহলে কাটাকাটি করলে কি আসবে? তাহলে 4কে দিয়ে কাটলে 4 15 60, 4 16 64। তাহলে এ ও বির ব্যবসায়ে বিনিয়োগের অনুপাত হচ্ছে 15:16। তাহলে এখানে এই 15 আর 16 এদের যোগফল কত? যোগফল হচ্ছে 31। এই 31 এটাই হচ্ছে কোশ্চেনের 31,000 টাকা। এটাই হচ্ছে কোশ্চেনের 31,000 টাকা। এখন 31 সাথে কত গুণ করলে 31,000 আসছে? 1000 গুণ করলে। আমাদের কি বার করতে লাগবে? আমাদের বলেছে বি কত টাকা পাবে। তো বির অনুপাত কত? বির অনুপাত হচ্ছে 16। তাহলে 31 যদি 31,000 হয়, 16 কত হবে? 16 হবে 16,000। 1000কে দিয়ে গুণ করলেই হয়ে যাবে। আমরা যদি 16কে 1000 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 16,000। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কি করলাম তোমাদের আবার বলি। বলেছে এ ও বি একটি ব্যবসাতে 6 মাস ও 8 মাসের জন্য যথাক্রমে 10,000 টাকা এবং 8,000 টাকা বিনিয়োগ করে। ব্যবসার শেষে 31,000 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? তাহলে এ আর এটা হচ্ছে বি। এ 6 মাস, আমরা শূন্য শূন্য কেটে দিয়েছি হাজারের, তাহলে 6 মাসে 10 টাকা, আর বি 8 মাসে 8 টাকা। তাহলে এ হচ্ছে 60, বি হচ্ছে 64। এখন 4কে দিয়ে আমরা যদি কাটি তাহলে এদিকে হচ্ছে 15 আর এদিকে হচ্ছে কত? 16। এখন 15 যোগ 16 হচ্ছে 31। এখানে এখানে এই 31 এটাই হচ্ছে কোশ্চেনের 31,000 টাকা। তাহলে 31 এটা হচ্ছে 31,000। কত গুণ করলে আসছে? 1000 গুণ করলে। তাহলে এখন আমাদের কোশ্চেনে চেয়েছে বি কত টাকা পাবে। তাহলে বির অনুপাত কত? বির অনুপাত হচ্ছে 16। তাহলে 16 হয়ে যাবে 16,000। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট,
বলেছে একটি পরিবারের 6 জন সদস্যের গড় বয়স হচ্ছে 25 বৎসর। তাহলে 6 জন সদস্যের গড় বয়স বলেছে 25 বৎসর। তাহলে 6 × 25 কত হচ্ছে? 150। এখন কি বলেছে? তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স হচ্ছে 5 বছর। তার জন্মের সময় মানে এই কনিষ্ঠ সদস্যের জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল? তাহলে 5 বছর আগে তাদের সদস্যদের বয়সের গড় কত ছিল? তাহলে এখন হচ্ছে 150 মাইনাস 5 বছর আগে 6 জন সদস্য, তাহলে 5 × 6 এটা মাইনাস হয়ে যাবে। তাহলে হচ্ছে 150 মাইনাস 30 ইকুয়ালস টু 120। এটা হচ্ছে 5 বছর আগে তাদের সদস্যদের টোটাল বয়স 120। এখন বলেছে গড় কত? আমাদের গড় বের করতে লাগবে। তাহলে 5 বছর আগে তো কনিষ্ঠ সদস্যদের জন্ম হয়নি, তাহলে তখন পরিবারের সদস্য সংখ্যা ছিল কত? সদস্য সংখ্যা তখন ছিল 6 - 1 = 5। তাহলে 120 ভাগ 5 যদি আমরা করি তাহলে অ্যান্সার বেরিয়ে পড়বে। তাহলে 120 ভাগ 5, 5কে দিয়ে 120 কাটলে 24। তাহলে 24 হয়ে যাবে অ্যান্সার, অপশন বি। কি করলাম বুঝলে? বলেছে একটি পরিবারে 6 জন সদস্যের গড় বয়স হচ্ছে 25। তাহলে 6 × 25 হচ্ছে 150, মানে তাদের মোট বয়স হচ্ছে 150 পরিবারের সকল সদস্যের। এখন বলেছে তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স হচ্ছে 5 বছর। তাহলে 5 বছর আগে তাদের পরিবারের মোট বয়স কত ছিল? 150 মাইনাস 6 জন সদস্যের 5 বছর আগে, তাহলে 5 × 6 এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 150 মাইনাস 30 হচ্ছে 120। এটা ছিল 5 বছর আগে তাদের পরিবারের সকল সদস্যদের মোট বয়স। তাহলে 5 বছর আগে তো কনিষ্ঠ সদস্যদের জন্ম হয়নি, তাহলে তখন পরিবারের সংখ্যা কত ছিল? 5। তাহলে 120 ভাগ 5 যদি করি তাহলে হচ্ছে 24। এটাই হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট, এ একটি কাজের হাফ অংশ করে 5 দিনে, বি ওই কাজের 2/5 অংশ করে 6 দিনে। তারা একত্রে কাজটি করলে কত দিনে কাজটি শেষ হবে? তাহলে তোমরা দেখো, এ বলেছে কাজ করে হাফ অংশ 5 দিনে। তাহলে হাফ অংশ যদি 5 দিনে করে তাহলে এক অংশ করে কত? 5 × 2 = কত? 10 দিনে। এখন আমরা বিটা দেখি। বি বলেছে 2/5 অংশ করে 6 দিনে। তাহলে এক অংশ করে কত দিনে? 6 × 5/2 হবে, উল্টে যাবে। তাহলে 2 কে দিয়ে 6 কাটলে হচ্ছে 3, তাহলে 5 আর 3 গুণ করলে হচ্ছে 15। বি কাজ করে কত দিনে? 15 দিনে। তাহলে এখন দেখো, এ কাজ করে বলেছে 10 দিনে, বের করলাম আমরা, এই যে 10। বি করে কত? 15 দিনে, 15। এটা হচ্ছে কত? টাইম। এখন আমাদের এখন আমাদের বের করতে লাগবে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কত হচ্ছে? 10 আর 15 লসাগু, 10 আর 15 লসাগু হচ্ছে কত? 30। এখন আমাদের কি বার করতে লাগবে? এফিসিয়েন্সি। তাহলে 30কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, এটা হচ্ছে এর এফিসিয়েন্সি। আর বির এফিসিয়েন্সি 30কে 15 দিয়ে ভাগ করতে লাগবে, তাহলে হয়ে যাবে 2, এটা হচ্ছে বির এফিসিয়েন্সি। এখন এ প্লাস বি এর টোটাল এফিসিয়েন্সি কত? এদের টোটাল এফিসিয়েন্সি হচ্ছে এ প্লাস বি, এদের টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 3 + 2 5। তাহলে আমরা করব টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে হচ্ছে টোটাল ওয়ার্ক হচ্ছে 30 আর এফিসিয়েন্সি হচ্ছে তাদের দুজনের হচ্ছে 5। তাহলে আমরা 30কে 5 দিয়ে আমরা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 6, তাহলে হচ্ছে 6 দিন। 6 দিন তাহলে টাইম লাগবে। তাহলে
অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কি করলাম আবার তোমাদের বলি। বলেছে এই একটি কাজের হাফ অংশ করে 5 দিনে, তাহলে হাফ অংশ যদি 5 দিনে করে তাহলে এক অংশ করে 10 দিনে। আর বি বলেছে ওই কাজের 2/5 অংশ করে 6 দিনে, তাহলে 2/5 অংশ যদি 6 দিনে করে তাহলে এক অংশ করে কত দিনে? 15 দিনে। তাহলে এ করে 10 দিনে, বি করে 15 দিনে, তাহলে তাদের টোটাল ওয়ার্ক হচ্ছে 30। তাহলে তাদের এফিসিয়েন্সি হচ্ছে, এর এফিসিয়েন্সি 3, 30কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, টোটাল ওয়ার্কের টাইম দিয়ে ভাগ করলে আমরা এফিসিয়েন্সি পাই। আর বির হচ্ছে কত? 30 ভাগ 15 ইকুয়ালস টু 2, তাহলে তাদের টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 5। এখন বলেছে তারা একত্রে কাজটি করলে কত দিনে শেষ করবে। তাহলে 30/5, 30 হচ্ছে টোটাল ওয়ার্ক আর তাদের টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 5, 30/5 ইকুয়ালস হচ্ছে 6 দিন, তাহলে 6 দিন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, দুই বন্ধু সাইকেল চেপে 50 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করলো। তাহলে তোমরা দেখে নাও, এটা হচ্ছে 50 কিলোমিটার ডিস্টেন্স, এদিকেও আর এদিকেও। তাহলে এখানে একটা যদি বন্ধু আমি এ ধরি আর এটি যদি একটা বন্ধু বি ধরি, তাহলে এ এদিকে যাচ্ছে, বি এদিকে যাচ্ছে পরস্পর অভিমুখে। এ যাচ্ছে কত? তাদের গতিবেগ যথাক্রমে 5 কিমি পার ঘন্টা, 6 কিমি পার ঘন্টা। তাহলে আমি এ ধরলাম, এ যাচ্ছে এ যাচ্ছে 5 কিমি পার ঘন্টা, বি যাচ্ছে 6 কিমি পার ঘন্টায়। তাহলে তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ কত? তাহলে আপেক্ষিক গতিবেগ হচ্ছে 5 যোগ 6 ইকুয়ালস টু 11 কিলোমিটার পার আওয়ার। কেন যোগ হলো? কারণ বলেছে পরস্পরের অভিমুখে, পরস্পরের অভিমুখে হলে যোগ হয় আপেক্ষিক গতিবেগ, আর যদি একই অভিমুখে হয় তাহলে আপেক্ষিক গতিবেগ মাইনাস হয়। তাহলে আপেক্ষিক গতিবেগ হচ্ছে 5 যোগ 6 ইকুয়ালস টু 11 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যায় কত? 1 ঘন্টায় তারা কভার করে 11 কিলোমিটার। এখন বলেছি কি 3 ঘন্টার পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে 3 ঘন্টা পর তারা কভার করে কত? 33 কিলোমিটার। তাহলে বলেছে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে 50 কিলোমিটার মাইনাস 33 কিলোমিটার তারা কভার করে ফেলেছে 3 ঘন্টায়। তাহলে 50 মাইনাস 33, তাহলে হচ্ছে 17 কিলোমিটার। তাহলে অ্যান্সার হয়ে যাবে 17 কিলোমিটার, অপশন ডি। কি করলাম তোমাদের আবার বলি। বলেছে দুই বন্ধু সাইকেল চেপে 50 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করলো। তাদের গতিবেগ যথাক্রমে 5 কিমি পার ঘন্টা এবং 6 কিমি পার ঘন্টা হলে 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে এ আর বি যে দুটি স্থান থেকে যাত্রা শুরু করেছে তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 50। এ আর বি পরস্পর অভিমুখে যাচ্ছে, এ যাচ্ছে 5 কিমি পার ঘন্টা বেগে আর বি যাচ্ছে 6 কিমি পার ঘন্টা বেগে। তাহলে তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ কত হচ্ছে? 5 যোগ 6 ইকুয়ালস টু 11 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 ঘন্টায় তারা যায় 11 কিলোমিটার, তাহলে 3 ঘন্টায় যায় 33 কিলোমিটার। এখন বলেছে 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে তারা 3 ঘন্টায় 33 কিলোমিটার কভার করে ফেলেছে। তাহলে থাকে কত আর? 50 মাইনাস 33, 17 কিলোমিটার। তাহলে তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কি বলেছে? এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে। সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 3/5 অংশ সময়ে অতিক্রম করলে বাকি অংশের মানে 3/5 অংশ করে তাহলে 2/5 অংশ তার গতিবেগ কত ছিল সেটি বের করতে লাগবে। তাহলে প্রথমে এটা বার করো। 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে, তাহলে 120/20 কত হচ্ছে তার স্পিড? তার গড় স্পিড হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। 20কে দিয়ে 120 কাটলে হচ্ছে 6। এখন বলেছে সম্পূর্ণ পথের অর্ধাংশ, তাহলে 120-র অর্ধাংশ কত? 120 অর্ধাংশ 60, 60 কিলোমিটার। তাহলে এই 60 কিলোমিটার 3/5 অংশ সময়ে বলেছে, তাহলে 20 ঘন্টার
3/5 অংশ কত? 20 ঘন্টা 3/5 অংশ হচ্ছে 5কে দিয়ে 20 কাটো 4, 4 আর 3 12 ঘন্টা। তাহলে সে এই 60 কিলোমিটার দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করে। তাহলে এই 3/5 অংশ যেহেতু বলেছে, তাহলে প্রথম অর্ধাংশ তার স্পিড কত ছিল? প্রথম অর্ধাংশে তার স্পিড ছিল 60/12 ইকুয়ালস টু 5 কিলোমিটার পার আওয়ার ছিল। এটি ছিল কি? প্রথম অর্ধাংশে। তাহলে আমাদের এখন কি বলেছে? বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল? তাহলে প্রথম অর্ধাংশে তার গতিবেগ ছিল 5 আর তার গড় গতিবেগ হচ্ছে 6। তাহলে প্রথমটির ক্ষেত্রে হচ্ছে 5, পরের ক্ষেত্রে হচ্ছে 6। আমাদের এটির মান বের করতে লাগবে। আর কি বলেছে? সময়ের অনুপাত হচ্ছে 3/5, মানে প্রথমটি যদি 3 ইউনিট টাইম লাগে, পরেরটিটা হলো টাইম লাগছে 2 ইউনিট। আর 6 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 1। আর এটির মানটা আমাদের লাগবে। তাহলে তোমরা এখন দেখো, 1 এর সাথে 2 গুণ করলে 2 আসে। তাহলে এখানে কতর সাথে গুণ করলে 3 আসবে? 2 যদি গুণ করি তাহলে এখানে হয়ে যাচ্ছে 1.5। এখানে হবে কত? 1.5। এখন 6 থেকে 5 মাইনাস করলে 1 আসছে এখানে। তাহলে এখানে কি করব? 6 যোগ 1.5 করব আমরা। 6 যোগ 1.5 এটা হয়ে যাবে কত? 6 যোগ 1.5 ইকুয়ালস টু 7.5। কি করলাম? বুঝলে? তোমাদের বলে দিই আবার। বলেছে এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে। তাহলে তার গড় গতিবেগ কত? গড় গতিবেগ ছিল 120/20 ইকুয়ালস হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। এটি হচ্ছে তার গড় গতিবেগ। এখন বলেছে সে সম্পূর্ণ পথের অর্ধাংশ, মানে 120/2 60 কিলোমিটার 3/5 অংশ সময়ে অতিক্রম করে। তাহলে 20 3/5 অংশ কত? 12 ঘন্টা। তাহলে এই 60 কিলোমিটার ডিস্টেন্স সে 12 ঘন্টায় অতিক্রম করে। তাহলে তার গতিবেগ কত ছিল প্রথমে? তাহলে তার গতিবেগ প্রথমে কত ছিল? 60/12 ইকুয়ালস হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। এখন কি বলেছে? এখন বলেছে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত সেটি বের করতে লাগবে। তাহলে তার প্রথম অর্ধাংশ ছিল 5, নেক্সট এটি আমাদের বের করতে লাগবে। আর তার গড় গতিবেগ ছিল 6, তাহলে 5 এর থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে? 1। আর সময়ের অনুপাত কি দেওয়া আছে? প্রথমটি ক্ষেত্রে যদি লাগে 3, পরেরটি ক্ষেত্রে 2, যেহেতু বলেছে 3/5। তাহলে এখন 1 এর সাথে 2 গুণ করলে এই 2 আসে। তাহলে 2 কতর সাথে গুণ করলে 3 আসবে? 1.5 এর সাথে। এখন তাহলে 6 যোগ 1.5 কত হচ্ছে? 7.5 হয়ে যাবে। অ্যান্সার অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে? প্রতিটি 150 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের অভিমুখে একই গতিবেগে এসে পরস্পরকে 9 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেন দুটির গতিবেগ কত? তাহলে কি করব আমরা? বলেছে দুটি ট্রেন পরস্পরের অভিমুখে আসে, এদের দৈর্ঘ্য কত? দুটোরই 150 মিটার দৈর্ঘ্য আর সমান গতিবেগ, একই গতিবেগে আসে। তাহলে এই দুটি ট্রেন যখন পরস্পরকে অতিক্রম করবে, তার মানে কি? তারা নিজেদের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তার মানে 150 যোগ 150, তার মানে অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব হবে 150 যোগ 150 ইকুয়ালস টু 300 মিটার। 300 মিটার দূরত্ব তাহলে তারা অতিক্রম করবে। এখন তাদের বলেছে গতিবেগ কত সেটি বের করতে। তাহলে 300 মিটার দূরত্ব তারা 9 সেকেন্ডে অতিক্রম করে। আমাদের অপশন দেওয়া আছে কি? কিলোমিটার পার ঘন্টাতে। তাহলে আমরা 300/9 এটা কি আসবে? মিটার পার সেকেন্ড। তাহলে এটিকে আমরা যদি কিলোমিটার পার আওয়ার যদি করি তাহলে 18/5 কে দিয়ে গুণ করব। এখন কাটাকাটি করলে কি আসবে? 5 কে দিয়ে 300 কাটলে হচ্ছে 60, 9 কে দিয়ে 18 কাটলে হচ্ছে 2, তার মানে হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার। এখন কি বলেছে? ট্রেন দুটির গতিবেগ কত? তাহলে 120 কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। তারা যেহেতু পরস্পরের অভিমুখে আসে, তার মানে কি 120/2 যদি করি তাহলে কত আসবে? 60 কিলোমিটার পার আওয়ার। এটি হয়ে যাবে
ট্রেন দুটির গতিবেগ। কেন আমরা দুইকে দিয়ে ভাগ করলাম? কারণ তোমরা জানোই যে কোনো দুটি ট্রেন বা গাড়ি যদি পরস্পরের অভিমুখে আসে তাহলে আপেক্ষিক গতিবেগ আমরা যোগ করি, আর যদি একই অভিমুখে যায় তাহলে আমরা মাইনাস করি। এখানে যেহেতু বলেছে পরস্পরের অভিমুখে, তাহলে 120 কিলোমিটার পার আওয়ারকে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। কি করলাম আবার বলি, প্রতিটি 150 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের অভিমুখে একই গতিবেগে এসে পরস্পরকে 9 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে 150 যোগ 150 300 মিটার, কারণ দুটি ট্রেন পরস্পরকে অতিক্রম করা মানে তারা তাদের নিজের দৈর্ঘ্য এবং অপর ট্রেনের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাহলে 150 যোগ 150 হচ্ছে 300 মিটার। এই 300 মিটার দৈর্ঘ্য তারা কতক্ষণে অতিক্রম করে? 9 সেকেন্ডে। তাহলে 300/9। তাহলে এটা কি আসছে? মিটার পার সেকেন্ড। আমাদের অপশনে কি দেওয়া হচ্ছে? কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা 18/5 কে দিয়ে আমরা গুণ করব। তাহলে হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার। এখন এই 120 কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে তাদের আপেক্ষিক গতিবেগ। আর এখন আমাদের বার করতে লাগবে তাদের গতিবেগ, মানে ট্রেন দুটির গতিবেগ। তাহলে 120/2 আমরা যদি করি তাহলে হয়ে যাবে আনসার। 120/2 কেন করব? কারণ আমরা জানি দুটি ট্রেন যদি পরস্পরের অভিমুখে যদি আসে তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ হয় তাদের গতিবেগের সমষ্টি। তাহলে 120/2 যদি করি তাহলে 60 কিলোমিটার পার আওয়ার। এটাই হয়ে যাবে আনসার। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 6 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 10 ঘন্টায় অতিক্রম করে। তাহলে স্থির জলে নৌকার বেগ যদি 16 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে স্রোতের বেগ কত সেটি বের করতে লাগবে। এই অঙ্কটি প্রথমে আমরা ডেসক্রিপটিভ আকারে করব, পরে আমরা একটি ফর্মুলা ইউজ করে করব। তাহলে প্রথমে আমরা ধরে নিই যে স্রোতের বেগ হচ্ছে x, তাহলে অনুকূলে বেগ হচ্ছে 16 প্লাস x, আর প্রতিকূলে কত? প্রতিকূলে হবে 16 মাইনাস x। এখন অনুকূলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? অনুকূলে অতিক্রান্ত দূরত্ব হবে 16 প্লাস x ইন্টু, কি বলেছে অনুকূলে যায় 6 ঘন্টায়, তাহলে ইন্টু 6। আর প্রতিকূলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? গতিবেগ হচ্ছে 16 মাইনাস x, আর প্রতিকূলে যায় 10 ঘন্টায়, তাহলে 16 মাইনাস x ইন্টু 10। তাহলে এটা হচ্ছে অনুকূলে অতিক্রান্ত দূরত্ব আর এটা হচ্ছে প্রতিকূলে অতিক্রান্ত দূরত্ব। তাহলে দুটোর অতিক্রান্ত দূরত্ব তো সেম, তাহলে এটা হয়ে যাবে সমান সমান। এখন আমরা যদি x এর মানটা বার করি তাহলে হয়ে যাবে অ্যান্সার। তাহলে হচ্ছে 6 16 96 প্লাস হচ্ছে 6x ইকুয়ালস টু কত? 160 মাইনাস 10x। তাহলে x গুলো একপাশে নিয়ে আসো, তাহলে হচ্ছে এদিকে 16x ইকুয়ালস টু হচ্ছে 160 মাইনাস 96 কত হচ্ছে? 64। এখন আমরা যদি 16 কে দিয়ে 64 কাটি তাহলে হচ্ছে 4। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? x ইকুয়াল টু হচ্ছে 4। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কি করলাম আবার তোমাদের বুঝিয়ে দিই। বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 6 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 10 ঘন্টায় অতিক্রম করে। তাহলে স্থির জলে নৌকার বেগ যদি 16 কিমি পার আওয়ার হয় তাহলে স্রোতের বেগ কত? তাহলে স্রোতের বেগ আমরা ধরলাম x, তাহলে অনুকূলে বেগ হবে 16 প্লাস x আর প্রতিকূলে হবে 16 মাইনাস x। এখন অনুকূলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে অনুকূলে বেগ হচ্ছে 16 প্লাস x, তা বেগের সাথে আমরা যদি সময় যদি আমরা গুণ করি তাহলে আমরা দূরত্ব পেয়ে যাব। তাহলে 16 প্লাস এক্স ইন্টু অনুকূলে যায় 6 ঘন্টায়, তাহলে 16 প্লাস এক্স ইন্টু 6। আর প্রতিকূলে বেগ হচ্ছে 16 মাইনাস এক্স, তাহলে বেগের সাথে আমরা যদি সময়টা যদি গুণ করি তাহলে প্রতিকূলে দূরত্ব যায় হলো 10 ঘন্টায়, তাহলে 16 মাইনাস এক্স গুণ 10। তাহলে যেহেতু অতিক্রান্ত দূরত্ব সেম, তাহলে হচ্ছে x এর মানটা বের করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে পড়বে। তাহলে আমরা সলিউশন বের করলাম x ইকুয়াল টু হচ্ছে 4। নেক্সট আমরা একটা ফর্মুলা ইউজ করে এই অঙ্কটি করব। বলেছে স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব যায় 6 ঘন্টায় আর স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 10 ঘন্টায় যায়। আর স্থির জলে নৌকার বেগ বলা আছে 16 কিমি পার আওয়ার। তাহলে আমাদের বার করতে লাগবে স্রোতের বেগ। তাহলে একটা ফর্মুলা তোমরা জানো যে নৌকোর বেগ ইকুয়ালস টু হচ্ছে স্রোতের বেগ
ইন্টু t1 প্লাস t2 বাই t1 মাইনাস t2। t1 টি হচ্ছে প্রতিকূলে সে কত সময় সে যায় একটা নির্দিষ্ট দূরত্ব, আর t2 হচ্ছে অনুকূলে নির্দিষ্ট দূরত্ব সে কত সময় সে যায়। এখন মান বসায় দাও। নৌকোর বেগ কত বলেছে? 16 ইকুয়ালস টু স্রোতের বেগ আমরা যদি এটা x ধরে নিই তাহলে হচ্ছে x ইন্টু t1 প্লাস t2 তাহলে 10 প্লাস 6 বাই 10 মাইনাস 6 তাহলে হচ্ছে 16 ইকুয়ালস টু 10 প্লাস 6 এটা হচ্ছে 16 বাই 10 মাইনাস 6 এটা হচ্ছে 4 ইন্টু x। এখানে এখন কাটাকাটি করো, 16 16 কাটা, তাহলে আসছে x ইকুয়ালস টু 4। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। শুধু এই ফর্মুলাটি মনে রাখবে, নৌকোর বেগ ইকুয়ালস টু স্রোতের বেগ ইন্টু t1 প্লাস t2 বাই t1 মাইনাস t2। t1 আর t2 হচ্ছে অনুকূল বা প্রতিকূলে একটি নির্দিষ্ট দূরত্ব কত সময় তারা যায়। t1 হচ্ছে প্রতিকূলে আর t2 হচ্ছে অনুকূলে। তারপর মান বসিয়ে দিলে অ্যান্সার বেরিয়ে পড়বে। নেক্সট কোশ্চেন, এক ব্যবসায়ী একটি বইয়ের মূল দামের উপর 20% বাড়িয়ে লেখেন এবং পরে সেটির উপর 10% ছাড় দেয়, তাহলে মোটের উপর তার লাভ বা ক্ষতি কত? তাহলে ধরে নি বইয়ের প্রথমে মূল দাম মানে আমরা সিপি ছিল 100, তারপর 20% বাড়িয়ে লেখেন মানে মার্কেট প্রাইস 20% বাড়ায়, তাহলে মানে 120। এখন সে এই 120 টাকার উপর 10% সে ছাড় দেয় বিক্রির টাইমে, তাহলে সেল প্রাইস হচ্ছে 120 মাইনাস 120 ইন্টু 10 বাই 100, তাহলে 0 0 কাটা, তাহলে 120 মাইনাস 12 কত হচ্ছে? এটা হচ্ছে 108। তাহলে সে কিনেছিল 100 টাকায় এবং সে বিক্রি করলো 108 টাকায়, তাহলে তার লাভ কত? তার লাভ হচ্ছে 8%। বুঝলে কি করলাম? বলেছে এক ব্যবসায়ী একটি বইয়ের মূল দামের উপর 20% বাড়িয়ে লেখেন এবং পরে সেটির উপর 10% ছাড় দেয়, তাহলে তার সিপি মূল দাম এটা হচ্ছে 100, সে বাড়িয়ে লেখেন 120 টাকা মানে মার্কেট প্রাইস এমপি। এখন এই 120 টাকার উপর সে 10% ছাড় দেয়, তাহলে তার বিক্রয় মূল্য কত? 120 মাইনাস 120 10%, তাহলে হচ্ছে 108 টাকা। তাহলে 100 টাকায় সে কেনে আর 108 টাকায় সে বিক্রি করে, তাহলে তার লাভ কত? লাভ হচ্ছে 8%। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, 3000 টাকাকে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 3 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 15% হারে 4 বছরের সুদ সমান হয়। এই অঙ্কটিও প্রথমে আমরা ডেসক্রিপটিভ আকারে করব, পরে আমরা শর্ট মেথডে করব। তাহলে একটি অংশ ধরে নাও x আর অপর অংশটি ধরে নাও, একটি অংশ তোমরা ধরো x আর অপর অংশটি হচ্ছে 3000 মাইনাস x। তাহলে তাদের বলেছে সুদ সমান হবে, তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব? আমরা ইউজ করব p আর t বাই 100 ইকুয়ালস টু ইন্টারেস্ট, এই ফর্মুলাটি ইউজ করব। তাহলে প্রথম অংশ যদি x হয় তাহলে x ইন্টু কত বলেছে রেট অফ ইন্টারেস্ট 10 ইন্টু কত বছর 3 বাই 100, এই সুদের সাথে দ্বিতীয় অংশের সুদ সমান হবে, তাহলে সমান সমান দ্বিতীয় অংশের মূল্য কত? 3000 মাইনাস x ইন্টু 15 ইন্টু 4 বাই 100। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে 100 100 কাটা, 3 কে দিয়ে 15 কাটলে হচ্ছে 5, 5 কে দিয়ে 10 কাটলে হচ্ছে 2, আর 2 কে দিয়ে 4 কাটলে হচ্ছে 2, তাহলে হচ্ছে x ইকুয়ালস টু 3000, এটা হচ্ছে 6000 মাইনাস 2x, তাহলে হচ্ছে 3x ইকুয়ালস টু 6000। তাহলে x ইকুয়াল টু হচ্ছে কত? x ইকুয়াল টু হচ্ছে হলো 2000। তাহলে x যদি হয় 2000, তাহলে
3000 মাইনাস এক্স এটা কত হবে? আরেকটি অংশ হবে হলো 1000। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কি করলাম আবার বলি, 3000 টাকাকে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 3 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 15% হারে 4 বছরের সুদ সমান হয়। তাহলে প্রথম অংশ ধরে নিলাম এক্স, পরের অংশটি হচ্ছে 3000 মাইনাস এক্স। আমরা ফর্মুলা ইউজ করবো PRT/100 ইকুয়ালস টু ইন্টারেস্ট। এখন মানগুলি বসিয়ে দিই। প্রথম অংশ হচ্ছে এক্স, কত পার্সেন্ট হারে? 10% হারে 3 বছরের সুদ বাই 100। এটার যে সুদ আসবে সেই সুদের সাথে 3000 মাইনাস এক্স এই দ্বিতীয় অংশের এরও সুদ সমান। তাহলে 3000 মাইনাস এক্স ইন্টু 15% হারে 4 বছরের সুদ সমান সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা সলিউশন বার করলে এক্স হয়ে যাবে হলো 2000, এক্স ইকুয়াল টু হচ্ছে 2000। তাহলে আরেকটি অংশ কত হবে? আরেকটি অংশ হয়ে যাবে 3000 মাইনাস 2000 1000। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা আরেকটি উপায় করব। আমরা একটি ফর্মুলা ইউজ করে প্রথমে অনুপাতটি বের করব। তাহলে বলেছে দুটি অংশ, তাহলে দুটি অংশ আমরা ধরলাম, একটি অংশ P1 আরেকটি অংশ হচ্ছে P2। এদের অনুপাত কত হবে? এদের অনুপাত হবে 1/R1 ইন্টু T1 ইস টু 1/R2 ইন্টু T2। এখন মানগুলি বসিয়ে দাও। তাহলে হচ্ছে P1 ইস টু P2 ইকুয়ালস টু 1 প্রথম অংশে কি 10% হারে 3 বছরের সুদ। এখানে R1 টা হচ্ছে প্রথম অংশের রেট অফ ইন্টারেস্ট মানে বার্ষিক সুদ, আর T1 টা হচ্ছে টাইম। তাহলে হচ্ছে 10 ইন্টু 3 ইস টু 1 পরেরটি হচ্ছে R2 কত? R2 হচ্ছে 15% আর T2 হচ্ছে 4। তাহলে হচ্ছে 15 ইন্টু 4। তাহলে হচ্ছে 1/30 ইস টু 1/60। এখন আমরা 60 কে দিয়ে যদি গুণ করে দিই তাহলে হবে 2:1। তাহলে P1 ইস টু P2 এটা হচ্ছে কত? 2:1। তাহলে এই 2:1 এটা টোটাল ইউনিট কত? টোটাল ইউনিট হচ্ছে 3, মানে 2 যোগ 1 এটা হচ্ছে কত? এটা হচ্ছে 3। এই 3 এটাই কোশ্চেন হচ্ছে 3000 টাকা। তাহলে এটাই হচ্ছে কত? 3000 টাকা। তাহলে এখন আমাদের বার করতে লাগবে কি? এই তাদের দুটি অংশে বিভক্ত করা হয়। তাহলে 2 কত? 2 হয়ে যাবে 2000 আর 1 হয়ে যাবে 1000। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, এই 2000 আর 1000। বুঝলে? অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই হচ্ছে আজকের ক্লাস। তোমরা ভালো করে এই অঙ্কগুলি আবার প্র্যাকটিস করবে। আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর সাথে এরকম ক্লাসগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর আমাদের ক্লাসগুলোর পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করো। সেখানে প্রতিদিনই আমাদের প্রতিটি ক্লাসের পিডিএফগুলি দেওয়া থাকে। সেখান থেকে তোমরা আমাদের ক্লাসের পিডিএফগুলি পেয়ে যাবে। এছাড়া বিভিন্ন কিছু আপডেট, পরীক্ষার আপডেট এবং তাছাড়া কুইজ এসবও আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে। তোমরা এগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারো। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ।